হ্যালো স্টুডেন্টস, ভিউয়ার্স এবং ফ্রেন্ডস, সকলকে আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করতে চলেছি আজকের ক্লাস। আমাদের দশম শ্রেণী লম্ববৃত্তাকার চোঙ পরিমিতি। তো এখানে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন অবশ্যই আছে। তার মধ্যে কিছু স্টুডেন্টের রিকোয়েস্টে আমি 10 নাম্বারটা করে দেব, তার সঙ্গেও আরও 1-2টা অঙ্ক করে দিচ্ছি। 9 নাম্বারটা, 7 সেন্টিমিটার ব্যাসের একটা লম্বা গ্যাস জারে কিছু জল আছে। ওই জলে যদি 5.6 দৈর্ঘ্যের ব্যাসের 5 সেন্টিমিটার লম্বা একটি নিরেট লোহার লম্ব বৃত্তাকার চোঙাকৃতি টুকরো সম্পূর্ণ ডোবানো হয়, তবে জলতল কতটা উপরে উঠবে? তো আরো যদি কোনো স্টুডেন্টের ছাত্রছাত্রীর আমার মনে হয় যে অন্য কোনো কোশ্চেনের সলভ করে দেওয়ার দরকার রয়েছে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে পাঠাবে। আমি বেশি খুশি হব যে না, তোমরা পড়াশোনাটা আরো বেশি মন দিয়ে করছো এবং করার চেষ্টা করছো। মানে শুধু এক্সট্রা অঙ্ক দিচ্ছি, বইয়ের অঙ্কগুলো সব পারছি, সবাই সব বইয়ের সব অঙ্ক পারবে তা নয়। সেখান থেকেও যদি কেউ জানাও যে ওই অঙ্কটা আরো ভালো করে বোঝানো বা করার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে পাঠাবে, আমি বেশি খুশি হব। তো যাই হোক, পড়াশোনাটা মন দিয়ে করতেই হবে, কারণ সামনে আমাদের সামেটিভ 1 আছে, সামেটিভ 2 আছে, তারপর আমরা ফাইনালের দিকে যাচ্ছি। সেই জন্য টেস্টেও অ্যালাউয়ের একটা ব্যাপার রয়েছে। যদি প্রথম থেকে আমরা ভালো মতন না করি চ্যাপ্টারগুলো, তাহলে পরের দিকে কিন্তু আমাদের আরো বেশি মনে হবে ভারী সাবজেক্টটা। সেই জন্য প্রথম থেকে যদি একটু একটু করে আমরা এগিয়ে যেতে পারি, সব অঙ্কগুলো সবার পক্ষে যদি সম্ভব নাও হয়, ইম্পর্টেন্ট কোশ্চিন যেগুলো দিয়ে দেওয়া হয়েছে সাজেশনে, সেগুলো কিন্তু মাধ্যমিকের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপরও যদি জানতে চাও যে ওই চ্যাপ্টারে কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে ম্যাম, তাহলেও কিন্তু আমি সেই হিসাবে চ্যাপ্টারে একটু বেশি সংখ্যক দিয়ে ইম্পর্টেন্ট দাগিয়ে দিতে পারি। কারণ শুধুমাত্র আমরা সামেটিভের কথা ভেবেই ইম্পর্টেন্ট অঙ্ক করব তা নয়, তার সঙ্গে আমরা অন্ততপক্ষে একটা চ্যাপ্টারে যখন 19টা অঙ্ক থাকে, তার মধ্যে যদি সব অঙ্ক নাও করতে পারি, যদি সেখান থেকে 6-7টাও করে করতে পারি, তাহলে কিন্তু আমাদের ভালো ভালো অঙ্কগুলো উঠে আসবে। কারণ সব অঙ্ক ইম্পর্টেন্ট তা নয় কিন্তু, আমরা নিজেরাও জানি, কিন্তু তবু আমরা করাচ্ছি কারণ হচ্ছে ভিত বা বেস হওয়ার দরকার রয়েছে। কারণ ছোট ছোট অঙ্কগুলো শিখবো, তবেই না কঠিন অঙ্কটা শিখতে পারবো। সেই জন্য আমরা ছোট ছোট অঙ্কগুলো প্রথমের দিকে একটু সহজ টাইপের অঙ্ক থাকে, তারপর কঠিন টাইপের অঙ্ক থাকে, ইম্পর্টেন্ট তার সঙ্গে মেশানো অঙ্ক থাকে। এই চ্যাপ্টারে যে সব অঙ্ক ইম্পর্টেন্ট তা নয়, বেশ কিছু কয়েকটা অঙ্ক ইম্পর্টেন্ট আছে, 6-7টা অঙ্ক। ঠিক আছে, তো যাই হোক, 9 নাম্বারটা কিন্তু ইম্পর্টেন্ট, 8 নাম্বারটাও খুব ভালো অঙ্ক, 8, 7, 8, 9, 6 নাম্বারটা সেই তুলনায় কিন্তু অতটা ভালো না। তো যাই হোক, তো দেখো 9 নাম্বারটা কি আছে? 7 সেন্টিমিটার ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে। কতটা জল আছে সেটা কিন্তু জানা নেই। 7 সেন্টিমিটার ব্যাসের একটি পাত্র, অর্থাৎ হচ্ছে এর ব্যাসার্ধ আমরা তাহলে বের করে নিতে পারবো, ব্যাসার্ধ। আর এতে জল আছে, কতটা জল আছে, কতটা উচ্চতা পাত্রটা, সেটা ব্যাপারেও আমাদের কিছু দেওয়া নেই, জানার প্রয়োজনও নেই। এরপর বলছে ওই জলে যদি 5.6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের 5 সেমি লম্বা একটা নিরেট লোহার লম্ববৃত্তাকার চোঙাকৃতি টুকরো, অর্থাৎ এই পাত্রটার মধ্যে আরেকটা টুকরো ফেলা হচ্ছে, মনে করো হচ্ছে এই এই টাইপের একটা টুকরো ফেলা হচ্ছে। এটা লম্ববৃত্তাকার চোঙাকৃতি, পেনের মাথাটা, হ্যাঁ, সেটা যদি ভারী হয়, এরপর হচ্ছে টুকরো ফেলা হচ্ছে। এই টুকরোটা ফেলার ফলে সে কি করবে? আর্কিমিডিসের সূত্র তোমরা পড়েছো। আর্কিমিডিসের সূত্র অনুযায়ী কি করবে? এ নিজের আয়তনের সম আয়তন জলকে অপসারণ করবে। সম আয়তন জল অপসারণ করার ফলে কি জলতল কি হবে? উপরের দিকে উঠে যাবে। যদি আমরা কোনো ভর্তি একটা গ্লাসের মধ্যে জল ভর্তি রয়েছে, গ্লাসের মধ্যে হাতটা চুবিয়ে দিই, তাহলে কি জল উপচে পড়ে যায়? তো সেরকম এই যে লম্ববৃত্তাকার চোঙাকৃতি আরেকটা টুকরো এখানে দেওয়া হলো, ফেলা হলো জলের মধ্যে, তাহলে জলতল কি হবে? উপরের দিকে উঠে যাবে।
কি, তাই তো? কতটা জলতল উঠে যাবে? যতটা যতটা এর আয়তন হবে, অর্থাৎ নীরের যে চোঙাকৃতি টুকরোটা ফেলা হচ্ছে তার যা আয়তন হবে, ওই জলতল উপচে অর্থাৎ বৃদ্ধি বৃদ্ধি জলতলের আয়তন সমান হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এই অবধি গেল জলতল এইচ এইচ, এখানে আমরা সেন্টিমিটার ধরবো না, ডেসিমিটার ধরবো, কারণ হচ্ছে পরবর্তীকালে না ডেসিমিটার না সেন্টিমিটার ধরলেও হবে, সেমি। আমরা ধরে নিচ্ছি যে এই সেন্টিমিটার জলতল এই সেন্টিমিটার ওপরে উঠলো, উচ্চতা বৃদ্ধি পেল, অর্থাৎ এইরকম হলো, এই জায়গায় তলটা আসলো। তাহলে আমরা ধরে নিচ্ছি না, আগে এই টুকরোটার আয়তন বের করে নেব, তারপর এই জলটা কতটা উপরে উঠলো সেই আয়তনটা বের করে নিলেই হয়ে যাবে, কারণ এই এই উপচে যে বৃদ্ধি যে পেলো এটা ফেলার ফলে, তাহলে তার যে আয়তন আর এই টুকরোর আয়তন কিন্তু সমান হবে। তাহলে কি লিখবো? লিখবো হচ্ছে নীরের লোহার লম্ব বৃত্তাকার চোঙাকৃতি টুকরোর চোঙাকৃতি টুকরোর কি ব্যাসার্ধ আর ইকুয়াল টু 5.6/2, কারণ এটা ব্যাস দিয়েছে, এটাকে আমরা ব্যাসার্ধ করছি। তো কত হচ্ছে? 2 × 4 2 × 8 = 16, 28, 2.8 সেন্টিমিটার। এবং উচ্চতা আছে আমাদের, উচ্চতা h ইকুয়াল টু h1, এখানে h1 নাম দিচ্ছি, h1 ইকুয়াল টু 5 সেন্টিমিটার, 5 সেমি। তাহলে আয়তন কত হবে? টুকরোটার আয়তন কত হবে? পাই r1, এটাকে r1 দিই, পাই r1 স্কয়ার h1, টুকরোটার ক্ষেত্রে r1 এবং h1 ধরা হলো। পাই r1 স্কয়ার মানে 2.8 এর স্কয়ার ইন্টু 5, এটা ঘন সেমি। এইবার আমরা কি করছি? এটাকে ফেলছি, টুকরোটাকে ফেলা হচ্ছে, তার ফলে তার জলতল বৃদ্ধি পেল। ধরি টুকরোটি কোথায় ফেলছি? টুকরোটি হচ্ছে গ্যাস জারের জলে ফেলে দেওয়ার ফলে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, টুকরোটি গ্যাস জারের জলে ফেলে দেওয়ার ফলে জলতল h সেমি বৃদ্ধি পেল। জলতলের উচ্চতা, এখানে উচ্চতা কথাটা লিখি, জলতলের উচ্চতা h সেমি বৃদ্ধি পেল। গ্যাস জারের ব্যাসার্ধ কত আছে? ব্যাসার্ধ আছে r ইকুয়াল টু 7 সেন্টিমিটার আছে ব্যাস, তাহলে 7/2 সেমি। তাহলে
বৃদ্ধি প্রাপ্ত মানে বৃদ্ধি যে উপচে পড়ছে জলটা, এই জলটা বৃদ্ধি প্রাপ্ত জলের আয়তন। পাই আর স্কোয়ার এইচ সমান সমান পাই আর বলতে 7/2, 7/2 ইন্টু 7/2 আমি দুইবার লিখে নিলাম, এবং এইচ আমাদের বের করতে হবে ঘন সেমি। তাহলে প্রশ্নানুসারে কি হবে? প্রশ্নানুসারে পাই আর স্কোয়ার এইচ এই আয়তন, অর্থাৎ এই বৃদ্ধিপ্রাপ্ত জলের যে আয়তন, এই জলটা কেন বৃদ্ধি পেয়েছে? এই যে টুকরোটা ফেলার ফলে। তাহলে টুকরোর যে আয়তন বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন কি হবে? সমান। সেটা আর্কিমিডিসের সূত্রেই আমরা জানি, এমনিতেও বাস্তব অভিজ্ঞতা আমাদের রয়েছে। তাহলে পাই, আমি এই যে দিকটা নির্ণয় করব সেই দিকটা আগে লিখব, ঠিক আছে? যে দিকটা নির্ণয় করব সেই দিকটা আগে লিখবো, অর্থাৎ পাই ইন্টু 7/2 ইন্টু 7/2 ইন্টু এইচ ইকুয়াল টু পাই ইন্টু 2.8 ইন্টু 2.8 ইন্টু 5। তাহলে পাই বোথ সাইড আমরা কেটে দিলাম। তারপর হচ্ছে এইচ ইকুয়াল টু কি হবে? 2.8 ইন্টু 2.8 ইন্টু 5 ডিভাইডেড বাই 7 ইন্টু 7 ইন্টু 2 গুলো ওপরে উঠে যাবে, 2 ইন্টু 2, আর এগুলোকে দশমিক তুলে দিলাম, একটা 1 শূন্য করে বসে গেল। এবার 7 4 28, 7 4 28। এবার হচ্ছে 2 5 10, 2 5 10। আচ্ছা, একটা 10কে কাটবই না, ঠিক আছে? খেয়াল করলাম না, হঠাৎ দুম করে লিখে দিলাম। হ্যাঁ, এটাকে কাটলাম না, একটা 10 থেকেই গেল। এবারে হচ্ছে 5, এই 5 কেটে গেল। তাহলে 4 4 16, 16 দুগুণ 32, 32/10, অর্থাৎ 3.2 সেমি। তাহলে কি এইচটা আমরা কি ধরেছি? জলতল উচ্চতা, অর্থাৎ তবে জলতল উত্তরে লিখব, তবে জলতল 3.2 সেমি উপরে উঠবে। ওকে, তাহলে এইবার যে স্টুডেন্ট আমার এই অঙ্কটা করে দিতে বলছিল সেই অঙ্কটা আমি করাচ্ছি। খুব ভালো করে অঙ্কটা করবে, খুবই ইম্পর্টেন্ট। প্রায় মাধ্যমিকে অঙ্কটা কিন্তু আসেও। তাছাড়া আমরা আমাদের দুটো চ্যাপ্টারের মধ্যে সামেটিভ 1 যেহেতু হচ্ছে, একটা অঙ্ক অবশ্যই লম্ববৃত্তাকার চোঙ থেকে থাকবে এবং আরেকটা অঙ্ক, দুইটার মধ্যে একটা করতে হবে। সেই জন্য এখানকার ইম্পর্টেন্ট কোশ্চেন অবশ্যই 10 নাম্বারটা। তো 10 নাম্বারটা এবার করছি। দেখো, খুব মন দিয়ে শোনো, খুব ইজি অঙ্ক। এখানে বলেছে একটা লম্ববৃত্তাকার চোঙাকৃতির স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল। বক্রতল মানে স্তম্ভ মানে হচ্ছে এটা, মনে করো এটা, হ্যাঁ, স্তম্ভের বক্রতল মানে পার্শ্বতল। ওকে, পার্শ্বতলের ক্ষেত্রফলটা বলে দিয়েছে, পার্শ্বতলের ক্ষেত্রফল, বক্রতল মানে পার্শ্বতলের ক্ষেত্রফল। কারণ চোঙের ওপরের তল এবং নিচের তলটা কি হয়? নিচের তলটা হচ্ছে গোল হয় এবং সমতল হয়।
তাহলে ছবিটা আমি এঁকে দেখাচ্ছি বক্রতল আসলে কোনটা হয়। বক্রতল আসলে হচ্ছে এটা হয়, এই যে এটাই হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। এখান থেকে যদি আমরা কনসিডার করি, এটা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু এটাই লম্ববৃত্তাকার চোঙ। এর ওপরে তলটা দেখো সমতল, এটা কিন্তু সমতল নয়, এটা বক্রতল, অর্থাৎ এটাকেই আমরা পার্শ্বতল বলছি। এটাই হচ্ছে পার্শ্বতল। এখানে আর ধরে নেওয়া হচ্ছে এবং এটা হচ্ছে এইচ ধরে নেওয়া হচ্ছে। বলছে লম্ব চঙ্গাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল এত বর্গমিটার এবং আয়তন এত ঘনমিটার হলে স্তম্ভের ব্যাস এবং ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা নির্ণয় করো, অর্থাৎ আর এবং এইচ দুটাই বের করতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি লম্ব বৃত্তাকার চোঙটির লম্ব বৃত্তাকার চোঙটির ব্যাসার্ধ, আসলে ভূমির ব্যাসার্ধ বলে এটাকে, এটা লিখলে ভালো হয়, ভূমির ব্যাসার্ধ, আর যদি শুধু ব্যাসার্ধ লেখো সে অসুবিধে নেই। আর আমরা ধরে নিলাম আর মিটার, এটা মিটারে পুরোপুরি অঙ্কটা রয়েছে বলে মিটারই ধরা হলো। এবং উচ্চতা আমরা ধরে নিলাম উচ্চতা ইকুয়াল টু এইচ মিটার। তাহলে এবার আমরা যে জিনিসগুলো আমাদের বের করতে বলছে, বক্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে, তাহলে বক্রতলের ক্ষেত্রফল পার্শ্বতল, আসলে পার্শ্বতলটাই বক্রতল, পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলাটা কি, 2πr/h, 2πr/h। এবং ঘনফল, আরেকটা বলছে আয়তন, আয়তনের ফর্মুলা কি, আয়তন ইকুয়াল টু πr² ঘন মিটার। ওকে, এইবার এই মানগুলো কিন্তু আমাদের দিয়ে দিয়েছে, ঘন মিটার, কত ঘন মিটার, আয়তনও বলে দিয়েছে এবং বক্রতলের ক্ষেত্রফলও বলে দিয়েছে। অর্থাৎ প্রশ্নানুসারে আমাদের প্রশ্নেই বলে দিয়েছে এই মানটা 2πr/h, মানে হচ্ছে আমরা এটা ক্যালকুলেশন করে 2πr/h বলছি, কিন্তু আসলে মানটা কত বলে দিয়েছে দেখো, 264। তাহলে 264 এখানে আমরা কি করব, 1 নাম্বার দিয়ে রেখে দেব। এবং πr²h অর্থাৎ আয়তন, দেখো আমরা আয়তন বের করেছি πr²h। সে অনেক সময় অনেকে একবারে লিখে দেয়, কিন্তু আমি বলি একটা লাইন দুটা লাইন বেশি করে লিখো, দুটা লাইন বেশি লিখলে অসুবিধে নেই। πr²h ইকুয়াল টু 924। এবার 2 নাম্বার দিয়ে রাখলাম। এবার দেখছি πr/h এখানেও আছে, πr/h এখানেও আছে, এখানে আর একটা বেশি আছে, এটা 2/1 করে দিচ্ছি, 2/1 করে পাই। তাহলে πr² বাই 2πr/h ইকুয়াল টু 924 ডিভাইডেড বাই 264। ঠিক আছে, এইবার এখানকার দেখো পাই কেটে যাবে, এই আর কেটে যাবে, এইচ কেটে যাবে, তাহলে ওপরে থাকছে, এটাকেও আমরা কাটাকাটি করব। এখানে দেখি কত দিয়ে, 4 দিয়ে যাবে, 424, 424, হ্যাঁ 4 দিয়ে যাবে, 4 দিয়ে কেটে দিচ্ছি, 4 2 8,
দুগুণ 8, 9, 1। যদি সমস্যা হয় অবশ্যই ভাগ দিয়ে দেখো 4 দিয়ে তাহলে 400, 924 নিজে করবে, সেই জন্য মুখস্থ করবে না। 4 একে 4, 4 দুগুণ 8, 1 2, 4 তিনে 12, 4 তিনে 12। হ্যাঁ, হাতে থাকলো না, 4 তিনে এই যে 12 চলে গেল। এবার পরের অংশটা কেটে নিয়ে আসলাম, 4 একে 4, তাহলে 4 6 24, 26 থাকলো। 26 থেকে 24 বাদ গেলে 2, 24 হয়ে গেল, 4 6 24। এবার দেখছি 11 দিয়ে, দেখো 11 6 11 66, 11 দুগুণ 22, 11 দুগুণ 22, 11 কে 23 হলো, 11 কে 11। এবার 3 দিয়ে কাটবো, 3 দুগুণ 6, 3 সাতে 21, অর্থাৎ পরের লাইনে দাঁড়াচ্ছে r/2 ইকুয়াল টু 7/2। এই 2 কিন্তু কেটে দেওয়া যায়, তাহলে r ইকুয়াল টু 7। খুব ইজি অঙ্ক কিন্তু। এই r এর ভ্যালু আমরা যে কোনোটাতে বসিয়ে দেব। তাহলে r এর মান 1 নং এ বসিয়ে পাই। 1 নং এ আমরা বসিয়ে দিচ্ছি, দেখো 2 ইন্টু পাই আর এইচ লিখলাম ইকুয়াল টু 264। পরের লাইনে বসাচ্ছি 2 ইন্টু পাই মানে 22 7 ইন্টু আর এর মান 7 ইন্টু এইচ ইকুয়াল টু 264। এবার দেখো 7 7 কিন্তু কেটে গেল, তাহলে এইচ ইকুয়াল টু 264 ডিভাইডেড বাই, কারণ ওপরে আছে এবার নিচে চলে যাবে, 2 গুণন 22। তাহলে দেখো 22 একে 22, 26 থেকে 22 বাদ গেলে 4 হয়, 44, 22 দুগুণ 44, 22 একে 22, 22 দুগুণ 44, 2 6 12। তাহলে এইচ ইকুয়াল টু কত বেরোলো? এইচ ইকুয়াল টু 6 বেরোলো, এইচ ইকুয়াল টু 6। তাহলে খুব ইজি কিন্তু অঙ্কটা। আর ইকুয়াল টু 7 এবং এইচ ইকুয়াল টু 6। এখানে আমাদের কি বের করতে বলছে? আর হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাস আমরা কি বলবো? ব্যাসার্ধ, আর সমান সমান 7 সেমি এবং ব্যাস, তাহলে ব্যাস কত হচ্ছে? 2r, ব্যাস হবে 2r সেন্টিমিটার সমান সমান 2 গুণন 7 সেমি সমান সমান 14 সেমি। আর উচ্চতা কত? উচ্চতা সমান সমান এইচ, তাই না? এইচ ইকুয়াল টু এইচ সেমি সমান সমান 7 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার বেরিয়েছে, 6 সেমি। তাহলে আমাদের উত্তর লিখতে হবে কিভাবে? উত্তর লিখতে হবে স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য, এই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য ব্যাস কত? ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 14 সেমি এবং উচ্চতা 6 সেমি। ঠিক আছে, তো আমি আজকে আর বেশি অঙ্ক করাচ্ছি না, কারণ হচ্ছে যেহেতু আমার স্টুডেন্ট এই অঙ্কটাই
যে করেছো, যে কমেন্ট করে বলেছো, সে যেহেতু এই অঙ্কটাই পার্টিকুলার করতে বলেছে, সেই জন্য আমি এই অঙ্কটাকেই আরেকবার বুঝিয়ে দিচ্ছি। সে যেন, তুমি যেন খুব ভালো করে পরীক্ষায় যদি আসে খুব ভালো করে করতে পারো, তার জন্য আরেকবার বোঝাচ্ছি। দেখো, আমাদের বলে দিয়েছে যে একটা লম্ব চঙ্গাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল এত বর্গমিটার এবং আয়তন এত ঘনমিটার। অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফলটা তোমাকে বলে দিয়েছে, অলরেডি বক্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে এবং আয়তনও বলে দিয়েছে। তো সমস্যাই নেই, কোনো সমস্যা নেই, শুধু ক্যালকুলেশনের একটু ব্যাপার রয়েছে এইটুকুই। যেহেতু কিছু বলে দেয়নি, সেটাতে একটু ঘাবড়ানোরও ব্যাপার রয়েছে যে আমাকে ব্যাসার্ধও বললো না, আবার এইচও বললো না, এখন আমি কি করব? সেটা নয়, আমাদের কিন্তু আরেকটা মান, দুটো মান বলে দিয়েছে। তো সেটাই, আমি ছবিটা একদম আঁকতেই হবে তা নয়, তবে আঁকলে খুব ভালো হয়। ধরি লম্ব বৃত্তাকার চৌকির ভূমির ব্যাসার্ধ, আমরা ব্যাসার্ধটাও ধরে নিব, যেহেতু আমাদের যেটা বের করতে বলেছে সেটা তো নেই, আমরা ধরেই নিচ্ছি। ধরে নেওয়ার পর দেখলাম যে পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা ফর্মুলা অনুযায়ী জানি 2πr/h, 2πr/h বর্গমিটার। এখানে যদি লিখতে পারো খুব ভালো হয়, বর্গমিটার। এবং আয়তন হচ্ছে πr²h। কিন্তু প্রশ্নানুসারে আমাদের এই মানগুলোই বলে দিয়েছে, তাই আমি পরের লাইনে বললাম যে প্রশ্নানুসারে এই মানগুলো হচ্ছে 264 এবং 924। এখন দেখছি যে আমাদের তো এখান থেকে আর এবং এইচ বের করতে হবে। এখানে পাই, পাই আর এইচ, অর্থাৎ পাই আছে, আর আছে, এইচ আছে, এখানে আবার আর দুটা আর আছে, তাহলে তো ভাগ দিলেই আমাদের একটা আর কিন্তু থেকে যাবে এবং একটা পাই, একটা আর এবং একটা এইচ কেটে যাবে। তাহলে আর এর ভ্যালু পেয়ে যাব। আর এর ভ্যালু পরবর্তীকালে যে কোনো সমীকরণে, কারণ আমরা তো সমাধান করার অনেক পদ্ধতি শুনেছি, দেখেছি, তাই না? পরিবর্ত পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, তারপর হচ্ছে বজ্রগুণন পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি। তো সেই অনুযায়ী আমাদের কিন্তু তাহলে আরেকটার মান পেয়ে যাব। এখন কি করলাম, যেহেতু এখানে আর একটা বেশি আছে, সেই জন্য আমি কিন্তু 2 নাম্বার ভাগ 1 নাম্বার, 1 নাম্বার ভাগ 2 নাম্বারও যদি কেউ করে সমস্যা নেই, কারণ বজ্রগুণন হয়ে আর এর মানটা ক্যালকুলেশন হবে। ওকে, কেউ যদি 2 ভাগ 1 করে সেটাতেও সমস্যা নেই। আমি এটাকে করলাম যে আর এখানে বেশি আছে, তাহলে আরটা থেকে যাবে, ওপরেই থাকুক। সেই জন্য আমি 2 নং থেকে 2 নং ভাগ, এখানে নংটা লিখে রেখো, 2 নং ভাগ 1 নং করে পাই। 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই, এ কথাটাও লিখতে পারো। তো পাই r²h বাই 2πr/h, এখানে আর, এখানে দুইটা আর আছে, সেই জন্য এভাবে কাটলেও হবে। নয়তো যদি মনে হয় যে এইভাবে কাটবো না, এইভাবে কেটে গোটাটা কেটে আর লিখতে হবে। ওকে, তো এইচ এইচ কেটে গেল, এখানে 924 বাই 264, এটা 2 দিয়ে যদি কাটতে থাকো অসুবিধে নেই, আমি 4 দিয়ে কেটেছি, সেটাও কোনো প্রবলেম নেই। 2 দিয়ে কাটলে আরেকটা স্টেপ বেশি হবে, অসুবিধার কিছু নেই। তাহলে 4 দিয়ে কাটতে গিয়ে 4 দুগুণ 8, 1, 8, 9 থেকে 8 বাদ গেলে 1, 12 হয়। তাহলে 4 3 12, এবার 4 একে 4। যদি সমস্যা হয় অবশ্যই সাইডে ভাগ করে নেবে, আমি ভাগ করেও দেখিয়েছি। ঠিক আছে, 4 একে 4। তো 231, আর এটা হয়ে গেল 4 6 24, 26 থেকে 24 বাদ গেলে 2, আবার 24 হয়ে গেল, 4 6 24। এইবার হচ্ছে এটা 66 যেহেতু আছে, আমার মনে ধরছে যে 11 দিয়ে যেতে পারি। তো উপরেরটা দেখলাম, হ্যাঁ 11, 11 দুগুণ 22, 23 থেকে 1 1 হলো, 1 কেটে নিয়ে আসলে 11 হয়, 11 কে 11, সেই জন্য 11 দুগুণ 22, 11 কে 11, 6 11 66, 6, এবার 6 থাকলো এবং 21 থাকলো, এটা 3 দিয়ে যাবে, 3 দুগুণ 6, 3 7 21। তাহলে পরের লাইনে লিখেছি r/2 = 7/2। 2 2 নিচে নিচে কেটে যায়, বজ্রগুণন করলে আরেকটা লাইন আমাকে বেশি লিখতে হবে, আবার ভাগ করতে হবে, যেহেতু কেটে যাচ্ছে সেই জন্য আর আমি কেটে দিলাম, r = 7। এই 7 যে কোনো 1 বা 2 যে কোনোটাতে বসিয়ে দিলে হবে, তবে যেটাতে সিম্পল থাকবে সেটাতেই বসালে বেশি সুবিধে। 1 নং এ বসিয়ে দিয়েছি। দেখো, পাইয়ের মান কিন্তু 22/7, এটা মনে রাখতে হবে, পাইয়ের মান 22/7। এটা ধরে নিয়ে আমরা এইচ এর মানটা ক্যালকুলেশন করলাম, এই যে 264 ডিভাইডেড বাই 22
এবং 2 ওপরে আছে নিচে চলে আসলো। এবার 2 দিয়ে কাটাকাটি হলো 11 কত দিয়ে কাটাকাটি হচ্ছে? একেবারে দেখাই যাচ্ছে যে 2 দিয়ে কাটতে পারো, অসুবিধে নেই। 11 দিয়েও কাটতে পারো। আমি একবারে দেখলাম 22 দুগুণ 44, 22 একে 22, 23, 24, 25, 26, 4, 44, 22 দুগুণ 44। এবার 2, 6, 12। তাহলে 6 h = 6। আমাদের কিন্তু ব্যাসার্ধ আর বেরিয়েছে 7 সেন্টিমিটার, কিন্তু আমাদের ব্যাস বের করতে বলেছে। ওকে, ব্যাস, সেই জন্য ব্যাস মানে 2r, এখানে 2r আমি বের করলাম, আর উচ্চতাটা 6 সেমি। উত্তর কিন্তু আমাদের লিখতেই হবে, এইভাবে উত্তর লিখে দিলাম। তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরের ক্লাসে আবার দেখা হবে। অঙ্কটা ভালো মতো বুঝেছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি আরো কোনো অঙ্ক করার ব্যাপার থাকে তাহলে প্রত্যেকেই সমস্যা থাকলে কমেন্ট করে জানালে আমি চেষ্টা করব সেই অঙ্ক ভিডিও নিয়ে আসার। তো থ্যাংক ইউ, খুব ভালো করে পরীক্ষা দেবে। সামেটিভ 1, বেস্ট অফ লাক।